দর্শক, নির্বাচনের মাঠে কালো মেঘের ঘনঘটা। সেটা কিভাবে? শেরপুরে জামাত ইসলামীর যে নেতা নিহত হয়েছে সংঘর্ষের ঘটনায়, সেখানে বিএনপির প্রার্থী তাকে প্রধান আসামি করে 200 জনের নামে মামলা করেছেন নিহতের স্ত্রী। প্রার্থী হচ্ছেন মাহমুদুল হক রুবেল। তাকে আসামি করে এই মামলা করা হয়েছে। এখন হত্যা মামলা যদি করা হয় তাহলে নিয়ম অনুযায়ী তো তাকে গ্রেপ্তার করবে পুলিশ। আর যদি গ্রেপ্তার করে তাহলে সেখানকার নির্বাচনী পরিবেশটা কেমন হবে, কি পরিস্থিতি হবে, হত্যা মামলার আসামি কি জামিন পাবে কিনা, যদি জামিন না পায় তিনি তো আবার প্রার্থী, তাহলে কি হবে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। দর্শক বুঝতেই পারছেন। আপনি খেয়াল করেন যে শেরপুরের ঘটনার পর একটা রাজনৈতিক নিঃসন্দেহে চেয়ারে বসাকে কেন্দ্র করে ওই উপজেলা প্রশাসন আয়োজিত একটা অনুষ্ঠান, সেখানে ভোরবেলায় জামাতের কর্মী সমর্থকরা আগে চেয়ার দখল করে বসছে। পরে গেছে বিএনপির এরা, তখন তারা আগে বসতে গেছে, তাদেরকে বসতে দেওয়া হয়নি। এই নিয়ে কথা কাটাকাটি। ঘটনা খুবই সামান্য, কিন্তু এই সামান্য ঘটনা থেকে এত বেশি শক্তি প্রদর্শনের ঘটনা ঘটেছে। মাইকে বলতেও শোনা গেছে জামাতের কর্মী ভাইরা আপনারা একটু শান্ত হন, আপনারা এই হন, কিন্তু শান্ত হয়নি, বা শান্ত না হওয়ার পক্ষে হয়তো যুক্তিও আছে। তারপরে বলা হচ্ছিল তাদেরকে যে রুট দিয়ে চলে যাওয়ার জন্য, সেই রুট দিয়ে তারা যায়নি। ওই জায়গায় তুলনামূলকভাবে জামাতের প্রার্থীর অবস্থান দুর্বল বলে আশেপাশের সমস্ত উপজেলা থেকে তারা খুব সংগঠিতভাবে সেখানে এসছে জামাতের এরা, এবং আহত হওয়ার দিক দিয়ে বা মার খাবার দিক দিয়ে বিএনপির নেতাকর্মীরা আহত হয়েছেন কিন্তু বেশি। কিন্তু ঘটনাক্রমে একজন মারা গেছে। তো এখন মারা গেলে তো এটা তো অবশ্যই নিঃসন্দেহে একটা বড় ঘটনা, কিন্তু সেই ঘটনায় কি প্রধান আসামি হবার মতো কিনা এই ঘটনায় মাহমুদুল হক রুবেল? কারণ তিনি আবার সেখানকার বিএনপির প্রার্থী। তাহলে এখন কি হবে? এবং এটাকে কেন্দ্র করে এখন যে পরিস্থিতি চলবে, ইতিমধ্যে বাদ প্রতিবাদ হয়েছে, কে বেশি দায়ী, কে কম দায়ী, কার দায় ছিল বেশি, এই নিয়ে চলছে। এবং দেখেন এই ঘটনাটা এত দ্রুত বেগে, এই শেরপুরের ঘটনাটা সাথে সাথে ঢাকায় চলে আসলো, ডাকসু নেমে গেল মিছিলে, রাকসু নেমে গেল মিছিলে। এখন এতগুলো যদি বাহিনী সমস্ত জায়গায় রেডি করা হয় যে প্রত্যন্ত অঞ্চলে একটা রাজনৈতিক ঘটনা ঘটবে, সেখানে সাধারণ ছাত্রদের নির্বাচিত সংসদ, তার তো আর এই কাজের জন্য ডাকসু না, এই কাজের জন্য তো আর রাকসু না। তারা হচ্ছে প্রধানত জাতীয় ইস্যুতে কাজ করবে, প্রধানত তারা ছাত্র ইস্যুতে কাজ করবে। আর বড় ধরনের কোনো জাতীয় ইস্যু যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেটা তো সামগ্রিক। কিন্তু শেরপুরের ঘটনা প্রতিক্রিয়া যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, শেরপুরের ঘটনা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়, তাহলে বোঝা যাচ্ছে যে চরম একটা রাজনৈতিক দলীয়করণ এই দৃষ্টিভঙ্গিটা। তারপরে যে হারে তারেক রহমানের নাম দিয়ে, যে শেখ হাসিনা লাথি দিয়ে বের করা হয়েছে, সুতরাং সেই পথ তারেক রহমানের ক্ষেত্রে অবলম্বন করা হবে, এই যে কথাবার্তাগুলো, এগুলো খুবই নিন্দনীয়, আপত্তিকর। এগুলির কিন্তু পরিণাম ভালো না। আজকে নির্বাচনের কারণে অনেকে হয়তো চুপচাপ আছে, মুখ বুজে সহ্য করছে, কিন্তু নির্বাচনের পর পরিস্থিতি কি হবে? এইরকম ঘোলাটে অবস্থাটা করার দরকার ছিল না। এখানে শেখ হাসিনাকে পরাজিত করার পক্ষগুলোই নির্বাচন করছে, তাহলে মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে তারা তাদের এই কর্মসূচিগুলো, বক্তব্যগুলো রাখা উচিত ছিল। কিন্তু ভোটের মাঠে আজকে যে সর্বশেষ ঘটনা ঘটলো, 200 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি 250 জন, তো 200 জনের নাম উল্লেখ করা হয়ে গেছে। চিন্তা করেন কত সংগঠিত, যে 200 জনের নাম বের করা, তার মানে কি পরিমাণ নেটওয়ার্ক চিন্তা করেন। তাদের নাম উল্লেখ করা হয়েছে, এবং নিশ্চয়ই সেখানে আর এই নাম উল্লেখ করে এবং প্রধান আসামি করা হলে ওই জায়গায় আর যাই হোক না কেন বিএনপির আর নির্বাচন করতে হবে না। বিএনপি ওই আসনটা পরিত্যাগ করতে হবে, কোনো নির্বাচনের আর কোনো পরিবেশ থাকবে না। এখন শেরপুরের ওই একটা আসন মনে হতে পারে যে ওইটার তো একটা আসন, ওটা আর কি, ওটার প্রভাব আছে। কারণ মনোভাবটা আপনি দেখেন, শেরপুরের ঘটনার মানে যদি ঢেউ আশ্রয় পড়ে রাজশাহীতে,
রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢেউ আশ্রয় পড়ে যদি ডাকসুতে এবং 200 জনের একদম নাম উল্লেখ করে যদি আসামি করা হয়, তাহলে আপনি ওই অবস্থাটা, রিভেঞ্জ একটা মনোবৃত্তি, সেটা সঞ্চারিত হবে না বিএনপির মধ্যে? বিএনপি চুপ করে বসে থাকবে? জটিল হচ্ছে পরিস্থিতি। সবাইকে এই ব্যাপারে সচেতন থাকা দরকার দর্শক।